আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের সলিড স্টেট ফিজিক্স 2 এর প্রথম ক্লাস। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো প্রথমে আমরা কঠিনের ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি অফ সলিডস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার থেকে আসলে আমরা কি শিখতে পারবো তার একটি রূপরেখা দেখে নেই। তো প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে পর্যায়বৃত্ত বিভবের অধীনে ইলেকট্রনের গতি, তো এর মধ্যে রয়েছে ক্রনিক পেনি মডেল, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, শ্রোডিঙ্গার ইকুয়েশন, এর মাধ্যমে আমরা ব্লচ থিওরাম বা ব্লক ফাংশনের মাধ্যমে ব্লক তত্ত্ব প্রমাণ করতে পারবো। এটাও আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তারপর আমরা ইলেকট্রনের বেগ এবং কার্যকর ভর সম্পর্কে জানতে পারবো, পরিবাহী, অন্তরক এবং অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে পারবো, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা প্রশ্ন এখানে থাকে, সেটা ব্যান্ড কাঠামো গণনা। তো সেখানে দৃঢ় বন্ধন সন্নিকর্ষ বা LCAO এই পদ্ধতিটা আমরা প্রমাণ করতে পারবো। তো শুরুতে আমরা পর্যায়বৃত্ত বিভবের অধীনে ইলেকট্রনের গতি, তো এই গতির মধ্যে আমরা ব্লচ বা ব্লক তথ্য এবং তার প্রমাণটা এবং ক্রনিক পেনি মডেলটা পেয়ে যাব। তো এটা করার পূর্বে আমাদের অবশ্যই পর্যায়বৃত্ত বিভবের অধীনে ইলেকট্রনের গতিটা আসলে কী সে সম্পর্কে আমাদের একটু বুঝে নিতে হবে। তো এটার মাধ্যমে আমরা কঠিন পদার্থের শক্তি ব্যান্ডের উদ্ভব কীভাবে হয় সেটাও ব্যাখ্যা করতে পারবো। তো কঠিনের ব্যান্ড তত্ত্বটা আসলে কেন প্রয়োজন সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। তো কঠিনের ব্যান্ড তত্ত্ব আসার পূর্বে 1900 সালের দিকে পল রুট এবং লরেন্স নামের দুজন বিজ্ঞানী ইলেকট্রন তথ্য প্রথম প্রস্তাব করেন, যা রুট মডেল নামেও পরিচিত। তো মুক্ত ইলেকট্রন তথ্য মূলত ধাতব পদার্থে বিদ্যুৎ ও তাপ পরিবাহিতা ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত হয়। তো আমরা মুক্ত ইলেকট্রনের যে তথ্যটা ছিল সেটা পূর্বে যখন আমরা সলিড স্টেট ফিজিক্স 1-এ ছিল, তো সেখানে আমরা পড়ছি। তো এখানেও আমি একটু বলে দিব যে এই মুক্ত ইলেকট্রনটা কি বলে। এটি বলে যে ধাতুর অভ্যন্তরে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করে, ঠিক যেমন গ্যাসের অণুগুলো একটি পাত্রের ভেতরে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, যার জন্য আমরা ইলেকট্রন গ্যাস মডেল বলে থাকি এটাকে। তো মুক্ত ইলেকট্রন তথ্যের সফলতাগুলো ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ব্যাখ্যা করতে পারে। তাছাড়া ওহমের সূত্র এবং ওয়াইজম্যান-ফ্রান্স সূত্র ব্যাখ্যা করতে সক্ষম। তো সফলতার দিকে তাকালে আমরা দেখতে পাবো যে এই মডেল শুধু ধাতুকে নিয়েই কাজ করে। এটি অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে না। তো মুক্ত ইলেকট্রন তথ্য ধাতুর আপেক্ষিক তাপ, প্যারাচুম্বকত্ব, তাপীয় পরিবাহিতা ইত্যাদি সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে পারলেও ধাতব পদার্থের আরও কিছু ধর্ম আছে যেগুলো এই তথ্যের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কেন কঠিন পদার্থের প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে এবং এরা উন্নত পরিবাহী নিয়ে আচরণ করে তার কোনো ব্যাখ্যা দিতে পারে না। আবার কিছু পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না এবং সেগুলো অন্তরকের নিয়ে আচরণ করে, এরও কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তো 1928 সালের দিকে এই তথ্যে কোয়ান্টাম মেকানিক্স যুক্ত করেন আর্নল্ড সোমারফিল্ড, যা কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি নামে পরিচিত। পরবর্তীতে 1930-এর দশকে ফেলিক্স ব্লচ ব্যান্ড থিওরির উন্নত ধারণা দেন। এটি মূলত মুক্ত ইলেকট্রন তথ্যের উন্নত সংস্করণ, যা ধাতু, অর্ধপরিবাহী ও অপরিবাহী পদার্থের বৈদ্যুতিক ধর্ম বোঝাতে সাহায্য করে। তো আমরা সকলেই জানি কোনো একটি ক্রিস্টালে অসংখ্য অ্যাটম থাকে। তো আমরা সহজভাবে বোঝার জন্য সোডিয়াম অ্যাটমটা যদি নেই, তাহলে আমরা জানি সোডিয়াম পরমাণুর তার পারমাণবিক সংখ্যা 11, তাহলে তার প্রোটনের সংখ্যা 11 এবং ইলেকট্রনের সংখ্যা 11টা। তো এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকে? 2টা, পরবর্তী কক্ষপথে 8টা এবং শেষ কক্ষপথে থাকে 1টা। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 2, 8, 1। তো এই যে শেষ কক্ষপথের ইলেকট্রনটা, এই ভিতরে যে নিউক্লিয়াসটা রয়েছে বা প্রোটন এবং নিউট্রন রয়েছে, এটা এদেরকে যেভাবে আকর্ষণ করে বা ইন্টারাকশন করে যে ধরে রাখে, এই লাস্টের কক্ষপথের ইলেকট্রনটাকে তেমনভাবে আকর্ষণ করে না, ফলে এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটাকে সহজে অবমুক্ত করে ফেলা যায়। তো এটাকে যদি অবমুক্ত করে ফেলা যায় তখন এটা ফ্রি হয়ে যায়, যাকে আমরা ফ্রি ইলেকট্রন বলে থাকি। এজন্য আমরা সামান্য পরিমাণ যদি বাইরে থেকে শক্তি প্রয়োগ করি তাহলে এই ইলেকট্রনটাকে সহজেই মুক্ত করে ফেলতে পারবো। তো একটা ল্যাটিসের মধ্যে তো আর একটা পরমাণু থাকবে না বা একটা অ্যাটম থাকবে না। ল্যাটিসের যে ক্রিস্টালটা রয়েছে এখানে অসংখ্য সোডিয়াম যে
অ্যাটমটা রয়েছে থাকতে পারে। তো সেখানে অসংখ্য ইলেকট্রন মুক্ত হতে পারে। একটা ইলেকট্রন এর ক্ষেত্রে, একটা অ্যাটমের ক্ষেত্রে একটা ইলেকট্রন মুক্ত হলো, তো অসংখ্য অ্যাটমের ক্ষেত্রে অসংখ্য মুক্ত ইলেকট্রন পাওয়া যাবে। তো যখন সোডিয়ামের লাস্ট কক্ষপথে ইলেকট্রনটা মুক্ত হয়ে যায়, তখন যে সোডিয়ামটা থাকে সেটা সোডিয়াম প্লাস আয়ন হিসেবে থাকে, যাকে আমরা আয়ন কোর বলে থাকি। এই আয়ন কোরটা এই নিউক্লিয়াসটা এমনভাবে আবদ্ধ করে রাখে। তো আমরা যে বললাম যে ফ্রি ইলেকট্রন মডেল বা মুক্ত ইলেকট্রন মডেলটা রয়েছে, সেই মডেলে বলা হয় যে এই যে লাস্ট কক্ষপথে ইলেকট্রনটা যখন চলে যায়, ফ্রি হয়ে যায়, সেই ইলেকট্রনটা এই আয়ন কোরকে তেমন আকর্ষণ করে না। এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, এই আয়ন কোরটা হচ্ছে পজিটিভ। তো নেগেটিভ পজিটিভকে স্বাভাবিকভাবে আকর্ষণ করার কথা, কিন্তু ফ্রি ইলেকট্রন মডেলে বলে যে এটা আর এটাকে আকর্ষণ করে না। তো এখানে অসংখ্য আয়ন কোর দেখতে পাবো, যার ফলে এই মুক্ত ইলেকট্রনগুলো, আয়ন কোরগুলো তো স্থির থাকে, কিন্তু মুক্ত ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। তো এই মুক্ত ইলেকট্রনগুলো এই আয়ন কোর দ্বারা কোনো বাধার সম্মুখীন হয় না, কোনো বাধা ছাড়াই তারা ফ্রিলি মুভ করতে পারে এই ল্যাটিসের ভিতরে। তো ফ্রি ইলেকট্রন মডেলের আরেকটা স্বীকার্য হচ্ছে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, সে মুক্ত ইলেকট্রনগুলো হচ্ছে শূন্য বিভব অনুভব করে। তো পরিবহন ইলেকট্রনগুলো আয়ন কোরের কারণে মূলত এই শূন্য বিভবটা অনুভব করে। তো এবার এখানে আমরা একটু লক্ষ্য করি যে আমরা ধরে নিলাম যে একটা ক্রিস্টাল বা একটা ল্যাটিসের মধ্যে অসংখ্য কি থাকে, অ্যাটম থাকে, এবং সেখানে মুক্ত ইলেকট্রন থাকে। তো এই অ্যাটমগুলার ক্ষেত্রে যখন ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে আয়ন কোর এবং আরেকটা হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। তো ফ্রি মডেলের ক্ষেত্রে, ফ্রি মুক্ত ইলেকট্রন মডেলের ক্ষেত্রে আমাদেরকে বলে যে ইলেকট্রনটা কি হয়, এই যে এই ল্যাটিসের মধ্যে ফ্রিলি মুভ করে এবং এই ইলেকট্রনের মধ্যে তেমন কোনো বিভব থাকে না বা পটেনশিয়াল এনার্জি থাকে না, সে তার যে পটেনশিয়াল এনার্জি সেটা জিরো। আর এই ইলেকট্রন এবং আয়ন কোরের মধ্যে কোনো সংঘর্ষ হয় না, সে ফ্রিলি মুভ করে। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই যে ইলেকট্রনটা যখন এই আয়ন কোরের সাথে ইন্টারাকশন হয় বা সংঘর্ষ হয়, সেক্ষেত্রে বিভব উৎপন্ন হয়। সেই বিভবটা হচ্ছে আমাদের পিরিয়ডিক পটেনশিয়াল বা পর্যায়বৃত্ত বিভব। হ্যাঁ, তো এই পর্যায়বৃত্ত বিভবটা কিভাবে হলো সেটাই এখন আমরা দেখব। এর জন্য আমাদের দুইটা ব্যাপার মনে রাখতে হবে। তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে এই যে অ্যাটম এবং এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা যদি এই অ্যাটম বা আয়ন কোরের কাছে আসতে থাকে, তখন পটেনশিয়াল এনার্জিটা হ্রাস পায়। আবার যখন এই আয়ন কোর থেকে ইলেকট্রনটা দূরে সরে যায়, তখন পটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পায়। এই দুইটা ব্যাপার খেয়াল রাখবো। যখন ইলেকট্রনটা এই অ্যাটমের মধ্যে চলে আসে বা উপরে চলে আসে, তখন এখানে এই পটেনশিয়াল এনার্জিটা সর্বনিম্ন বা মিনিমামকে অ্যাপ্রোচ করবে। সেমভাবে যখন এই ইলেকট্রনটা এই আয়ন কোর থেকে দূরে সরে যেতে থাকবে, তখন কি হবে, এনার্জি বৃদ্ধি পাবে, পটেনশিয়াল এনার্জিটা বৃদ্ধি পাবে। তো এখানে কীভাবে ব্যাপারটা ঘটে সেটা একটু আমরা এখানে দেখি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এই যে আয়ন কোরগুলো রয়েছে, আয়ন কোরের যে মধ্যবর্তী দূরত্বটা সেটা হচ্ছে দূরত্ব পরপর এক একটা আয়ন কোর রয়েছে। এবং এই নিচের দিকে যেহেতু ইলেকট্রন নেগেটিভ এবং আয়ন কোর পজিটিভ, তো আমরা বিভবটা হচ্ছে নিচের দিকে দিব। তো নিচের দিকে বিভব দেওয়ার ফলে যখন আমরা বলবো যে সর্বনিম্ন বিভব কখন হবে, যখন হচ্ছে ইলেকট্রন এবং আয়ন কোর এর উপরে থাকবে, তখনই তো সর্বনিম্ন আমরা পটেনশিয়াল এনার্জি পাবো। যেহেতু পটেনশিয়াল এনার্জিটা আমরা সর্বনিম্ন পাবো, তো সেক্ষেত্রে এখানে হবে এই ইলেকট্রনটা সামনের দিকে আগাবে এবং এই আয়ন কোরের কাছে যাবে, তারপর আবার যাবে, আবার এই আয়ন কোরের কাছে গিয়ে সংঘর্ষ বা ধাক্কা খাবে, তখন পটেনশিয়াল এনার্জি হবে। তো এই যে পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে, সেই পটেনশিয়াল এনার্জিটা যে পর্যায়বৃত্তভাবে হচ্ছে, সেটাই আমরা একটু দেখতেছি এখানে। তো প্রথমে কি বললাম যে যখন এই যে আয়ন কোরের উপরে ইলেকট্রনটা থাকবে, তখন সর্বনিম্ন পটেনশিয়ালকে অ্যাপ্রোচ করবে। তাহলে এই যে সর্বনিম্ন, এখানে গেলে সর্বোচ্চ পটেনশিয়াল, এই যে নিচের দিকে হচ্ছে সর্বনিম্ন এবং আস্তে আস্তে উপরের দিকে হচ্ছে পটেনশিয়াল এনার্জি বাড়বে। তাহলে যখন ইলেকট্রনটা আয়ন কোরের মধ্যে থাকবে, তখন সর্বনিম্ন এনার্জি, তো আরেকটু দূরে যখন যাবে ইলেকট্রনটা, মনে করি এখান থেকে এখানে আসলো, তাহলে পটেনশিয়াল এনার্জিটা বাড়তে থাকবে। আরেকটু যদি দূরে যায়, তখন আরও বাড়তে থাকবে, কারণ হচ্ছে এই আয়ন কোর থেকে ইলেকট্রনটা দূরে গেলে পটেনশিয়াল এনার্জি বাড়ে। তো বাড়তে বাড়তে একটা সময় কি এখানে আসবে পটেনশিয়াল এনার্জি। তো এই যে ইলেকট্রনটা তো এই আয়ন কোর থেকে দূরে সরে গেল, তো আবার যদি যেতে থাকে, তখন দেখা যাবে যে এই যে এই আয়ন কোরের কাছে চলে আসতেছে। তো যখন আবার ইলেকট্রন আয়ন কোরের কাছে আসতে থাকে, তখন পটেনশিয়াল এনার্জি কি হয়, হ্রাস পায়। তাহলে এই যে এই আয়ন কোরের ক্ষেত্রে ইলেকট্রনটা যখন এখানে আসবে, তখন হ্রাস পেতে থাকবে। তো এক্ষেত্রে আমরা দেখব যে পটেনশিয়াল এনার্জির যে গ্রাফটা হবে, সেটা হবে এরকম।
এভাবে কমতে থাকবে, আবার কমতে কমতে লাস্ট পর্যন্ত যাবে। আবার ইলেকট্রনটা কি হবে, এখান থেকে দূরে সরে এই যে এটার উপরে আসলে সর্বনিম্ন আমরা পটেনশিয়াল এনার্জি পাবো। আবার ইলেকট্রনটা এই আয়ন কোর থেকে যখন দূরে যেতে থাকবে তখন আবার পটেনশিয়াল বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে পেতে একটা সময় এখানে পটেনশিয়াল এনার্জিটা হবে। পরে আবার ইলেকট্রনটা যখন এই আয়ন কোরের কাছে যাবে তখন আবার কি হবে, পটেনশিয়াল এনার্জিটা হ্রাস পেতে থাকবে, হ্রাস পেতে পেতে একটা সময় কি হবে, এই সর্বনিম্ন পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিটা আমরা পাবো। সেমভাবে এই ইলেকট্রন এই আয়ন কোরের কাছে আসলে আবার আমরা কি করবো, সর্বোচ্চ বা ম্যাক্সিমাম যে পটেনশিয়াল এনার্জি সেটা পাবো। এবং আবার সে কী করবে, যখন এই আয়ন কোরের কাছে যাবে ইলেকট্রনটা, তো কাছে গেলে হ্রাস পায় আমরা জানি, তো পটেনশিয়াল এনার্জি আবার হ্রাস পেতে থাকবে। তো খেয়াল করলে দেখবো যে পটেনশিয়াল এনার্জি একবার ম্যাক্সিমামে যাচ্ছে, আরেকবার মিনিমামে, আবার ম্যাক্সিমাম, আবার মিনিমাম, আবার ম্যাক্সিমাম, আবার মিনিমাম। তো এভাবে পর্যায়বৃত্তভাবে আমরা একটা বিভব শক্তি পাচ্ছি। তো খেয়াল করলে দেখব যে একটা ফ্রি ইলেকট্রন পিরিয়ডিক পটেনশিয়াল বা পর্যায়বৃত্ত বিভবের মাধ্যমে সামনের দিকে এগোতে থাকছে। কিন্তু ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে বলে যে এখানে কোনো বিভব বা এখানে শূন্য বিভব কাজ করে, ইলেকট্রনের মধ্যে কোনো বিভবেই থাকে না। কিন্তু প্রকৃতপক্ষে দেখলে দেখা যায় যে ইলেকট্রনটা পর্যায়বৃত্ত বিভবের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায়। আর এই যে পর্যায়বৃত্তভাবে বিভবটা এগিয়ে যায়, এটাই হচ্ছে ব্যান্ড তত্ত্বের মূল কাঠামো গঠন করে। তো আমরা বলতে পারি যে পর্যায়বৃত্ত বিভব হচ্ছে ধাতুর ব্যান্ড তত্ত্বের ভিত্তিটা গঠন করে। তো এই পর্যায়বৃত্ত বিভবের মাধ্যমে আমরা ব্লস থিওরাম এবং আরেকটা ছিল যে ক্রনিক পেনি মডেল, তো এই দুইটা মডেল আমরা দেখব যে পর্যায়বৃত্ত বিভবের মাধ্যমেই হয়ে থাকে। তো এর ব্যাখ্যা পরবর্তীতে আমরা জানব। তো এই পর্যায়বৃত্ত বিভবের মাধ্যমে আমরা তরঙ্গ ফাংশন বা সায়ের মানটা নির্ণয় করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমাদের প্রশ্নটা কীভাবে আসতে পারে যে পর্যায়বৃত্ত বিভবে কোনো ইলেকট্রনের শ্রোডিঙ্গার সমীকরণ প্রতিপাদন করো এবং ওই সমীকরণের আইগেন অপেক্ষক নির্ণয় করো। তো এটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে মুক্ত ইলেকট্রনের শক্তিকে তরঙ্গ ভেক্টরের কাঠামো অনুসারে লিখতে হবে। তো আমরা জানি যে স্বাভাবিকভাবে কোনো ইলেকট্রনের গতি শক্তি বা শক্তিকে প্রকাশ করি k=12 mv², হ্যাঁ। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আমরা মুক্ত ইলেকট্রনের শক্তিকে এভাবে প্রকাশ করি যে E=h²k²/2m। তো এটা এই k²কে আমরা ত্রিমাত্রিক হিসেবে বিবেচনা করলে kx, ky এবং kz হিসেবে লিখতে পারি। তো h²/2m, তো এখানে লিখতে পারি kx² + ky² + kz²। তো এই মুক্ত ইলেকট্রনের শক্তি হচ্ছে ek এবং মুক্ত ইলেকট্রনের যে তরঙ্গ অপেক্ষকটা রয়েছে বা তরঙ্গ ফাংশনটা রয়েছে সেটাকে প্রকাশ করতে পারি এভাবে ψk অফ r ভেক্টর। তো ত্রিমাত্রিক ক্ষেত্রে r ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় এবং একমাত্রিক বিবেচনা করলে x দেওয়া হয় এখানে। তো এই তরঙ্গ ফাংশনের যে সূত্রটা সেটা হচ্ছে e⁻ik.r ভেক্টর। তো k.r ভেক্টর কে হচ্ছে kx, ky, kz এবং সাথে আছে r ভেক্টর মানে x, y, z। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি e⁻ik x + ky + kz। এই x, y, z হচ্ছে r ভেক্টরের জন্য এবং k ভেক্টরের জন্য হচ্ছে kx, ky এবং kz। তো আমরা কি দেখছিলাম যে কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা স্পেসের মধ্যে গতিশীল হয় তখন আমরা মুক্ত ইলেকট্রন মডেল অনুসারে দেখি যে আয়ন কোরের সাথে কোনো সংঘর্ষ হয় না, ফলে কোনো বিভব হয় না, বিভব শূন্য থাকে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি যে আয়ন কোরের সাথে সংঘর্ষ হয় এবং সেখানে পর্যায়বৃত্ত বিভব সৃষ্টি হয়। তো পর্যায়বৃত্ত বিভবের জন্য আমরা যে চিত্রটা অঙ্কন করেছিলাম তো সেই চিত্রটা আবার এখানে অঙ্কন করব। তো স্পেস বা ল্যাটিসের মধ্যে আমরা জানি যে আয়ন কোর থাকে, তো আয়ন কোরগুলোকে এভাবে প্রকাশ করব। তো একটা ল্যাটিসের মধ্যে অসংখ্য আয়ন কোর থাকে, তো এগুলো হচ্ছে আয়ন কোর। বিভবটা আমরা দেখব যে ইউ হচ্ছে বিভব শক্তি আর ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং কোর হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং আকর্ষণধর্মী। যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এজন্য এই বিভব শক্তিটা আমরা নেগেটিভ y অক্ষ বরাবর নিব এবং x অক্ষ বরাবর হচ্ছে আয়ন কোরের। তো আমরা চিত্রটা যখন পর্যায়বৃত্ত বিভবের যে চিত্রটা অঙ্কন করেছিলাম সেটা এরকম ছিল অনেকটা, এটা মাঝখানে থাকবে। তো এখানে আমরা কি দেখব যে যেটা ধনাত্মক আয়ন কোরের ক্ষেত্রে
পরিবহন ইলেকট্রনে ইলেকট্রনিক বিভব শক্তি পরিবর্তন দেখানো হয়েছে। আমরা জানি যে বিভব শক্তি হচ্ছে পর্যায়বৃত্ত বিভব, তো এখানে পর্যায়বৃত্ত বিভব দেখানো হয়েছে এবং আয়ন কোর ঋণাত্মক চার্জ বহন করে, কারণ পরিবহন ব্যান্ড গঠনের জন্য যোজন ইলেকট্রন বেরিয়ে গেলে, তো সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সোডিয়াম প্লাস হচ্ছে আয়ন কোর এবং ইলেকট্রন যে বাইরে সর্বশেষ ইলেকট্রনটা মুক্ত হয়েছিল সেই ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পরে এটা সোডিয়াম প্লাস আয়ন কোরে পরিণত হয়েছিল। তো সেক্ষেত্রে এটা ধনাত্মক এবং এটা হচ্ছে ঋণাত্মক। এই ধনাত্মক এবং এই ইলেকট্রন ঋণাত্মক হওয়ার কারণে এই যে বিভব শক্তি এটা আমরা ঋণাত্মক দিকেও পাবো। তো এটাই বলছে এখানে যে ধনাত্মক আয়নের ক্ষেত্রে ইলেকট্রনের বিভব শক্তি আকর্ষণীয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাই বিভব শক্তিকে স্থানাঙ্ক ব্যবস্থা ঋণাত্মক দিকে দেখানো হয়েছে। তো এই চিত্রটা আমরা আরও ভালোভাবে এখানে থেকে লিখতে পারি। তো আমি এই অংশটুকুই আসলে বোঝানোর চেষ্টা করতেছি। তো এই যে এটা হচ্ছে আয়ন কোর এবং বিভব শক্তি ঋণাত্মক দিকে দেখানো হয়েছে এবং এই যে দুইটা ল্যাটিসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। তো এবার এখানে একটা ব্যাপার খেয়াল করি যে ক্রিস্টালের মধ্যে নিম্ন শক্তির ইলেকট্রনগুলো চলাচল করতে পারে কারণ এদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যাটিস ব্যবধান এর থেকে দীর্ঘ। তো ফার্মি শক্তির সমান শক্তি সম্পন্ন ইলেকট্রনকে উচ্চ শক্তি বিবেচনা করা হয় যাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যাটিস ব্যবধান এর সাথে তুলনীয়। এসব ইলেকট্রনের অপবর্তন ঘটে। তো অপবর্তনের জন্য আমরা যে ব্রাগের সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে বা শর্তটা হচ্ছে n ল্যামডা = 2a sin থিটা। তো আমরা ব্রাগের সূত্রটা একটু বোঝার চেষ্টা করব, তাহলে আমরা এই সম্পূর্ণ অংশটুকু বুঝতে পারবো। এখানে কি বলছে যে ক্রিস্টালের মধ্যে যে নিম্ন শক্তির ইলেকট্রনগুলো রয়েছে, মনে করি এই ইলেকট্রনের শক্তি কম, তো শক্তি কম হওয়ার কারণে যে ইলেকট্রনের আয়ন কোরগুলো আছে সেই আয়ন কোরগুলোর মধ্যে এর যে তরঙ্গ দৈর্ঘ্য এই আয়ন কোরের থেকে বেশি, তো বেশি হওয়ার কারণে সে খুব সুন্দরভাবে চলাচল করতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু ফার্মি শক্তির সমান শক্তি, আমরা জানি যে শক্তির লেভেল রয়েছে, তো সর্বোচ্চ যে শক্তি পর্যন্ত একটা ইলেকট্রন থাকতে পারে তাকে বলা হয় যে ফার্মি শক্তি। তো এই শক্তি সম্পন্ন যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে উচ্চ শক্তি বিবেচনা করা হয় যাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যাটিস ব্যবধান এর সাথে তুলনীয় বা এর সমান বিবেচনা করা হয়। যদি এর সমান হয়ে যায় তখন কি হবে, তখন একটা এই তরঙ্গ দৈর্ঘ্য এবং এই আয়ন কোরের সাথে সংঘর্ষ হবে বা এর মধ্যে একটা অপবর্তন সৃষ্টি হবে। তখন আমরা অপবর্তন প্যাটার্ন দেখতে পারবো এবং সেটা ব্রাগস নিয়ম অনুসারে চলবে। তো ব্রাগের শর্ত কি, যখন একটা ল্যাটিস যদি থাকে আর সেই ল্যাটিসের মধ্যে দুইটা ল্যাটিসের যে মধ্যবর্তী ব্যবধান সেটাকে ডি ধরা হয় এবং যখন একটা তরঙ্গ আসে আপতিত হয় তখন এটা প্রতিফলিত হয়। যে থিটা কোণে আপতিত হয় তাকে ব্রাগ কোণ বলা হয়। তো এই থিটাকে বলা হয় ব্রাগ অ্যাঙ্গেল। তো আমরা জানি যে এই তরঙ্গটা আসলে বিম আকারে আসে। তো এই দুইটা ল্যাটিসের মধ্যে যখন তরঙ্গ আপতিত হবে তখন সেম ডিরেকশানে প্রতিফলিত হবে। তো এখানে আপতিত হওয়ার কারণে যে প্রতিফলিত হচ্ছে, তো এখানে ইন্টারফারেন্স তৈরি হয়। তো ইন্টারফারেন্সের কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা দেখতে পাই, অর্থাৎ গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার। তো এই গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার আসলে কিসের উপর নির্ভর করে, পথ ডিফারেন্সের উপর নির্ভর করে। আমরা পথ ডিফারেন্স যদি ক্যালকুলেট করতে পারি তাহলে আমরা এর গঠনমূলক অংশটুকু দেখতে পাবো। তো পথ ডিফারেন্স কীভাবে বের করা হয়, এদের মধ্যবর্তী যে এখানে যুক্ত করা হয়, তো যুক্ত করার পর এই যে তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা ডি। আমরা জানি যে ব্রাগের সূত্র আমি ভিডিওতে দেখিয়েছিলাম অন্য একটা ভিডিওতে, তো ব্রাগের সূত্র থেকে, তো সেখানে আমরা খেয়াল করলে দেখব যে এই অংশটুকুর থেকে আমরা পাই হচ্ছে 2d sin θ = n ল্যামডা। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাগস ল। তো এবার আমরা এখানে খেয়াল করলে দেখব ডি হচ্ছে এই যে দুইটা প্লেন রয়েছে, এই প্লেনের মধ্যবর্তী দূরত্ব, থিটা হচ্ছে ব্রাগস অ্যাঙ্গেল, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ যে তরঙ্গটা আসবে সেটার তরঙ্গ দৈর্ঘ্য এবং n হচ্ছে অর্ডার অফ ডিফ্রাকশন বা অপবর্তনের সংখ্যা। তো অপবর্তনের সংখ্যার উপর নির্ভর করে আমরা এখানে ডিটেক্টর যে স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনের মধ্যে আমরা তরঙ্গটা দেখতে পাবো। যদি n এর মান 1 হয় তাহলে আমরা একটা তরঙ্গ দেখতে পাবো স্ক্রিনের মধ্যে, যদি n এর মান 2 হয় তাহলে আমরা দুইটা দেখতে পাবো। হ্যাঁ, তো এরকম একটা হচ্ছে এরকম দেখতে পাবো। যদি n এর মান 3 হয় তাহলে আমরা এরকম দেখতে পারবো। তো এই স্ক্রিনের মধ্যে n এর মান যত বাড়তে থাকবে, তো এখানে একটা অসুবিধাও আছে, তো স্ক্রিনের অংশগুলোর n এর মান বাড়তে থাকলে এর যে দূরত্বটা সেটা কমতে থাকবে। অর্থাৎ আমরা যদি n এর মান মনে করি 14 দিই, হ্যাঁ, তাহলে 14টা এইরকম প্যাটার্ন তৈরি হবে।
তো তাহলে তখন আমরা এরকম 14টা কাছাকাছি তরঙ্গ দেখতে পাবো। তো খুব কাছাকাছি তরঙ্গ দেখতে পাওয়ার কারণে কোনো একটা সময় n এর মান বাড়তে থাকলে সেখানে আমরা তরঙ্গটা একে অপরের সাথে দেখবো যে খুব বেশি ক্লোজ হয়ে গেছে। তো বেশি ক্লোজ হয়ে গেলে তাদেরকে আমরা সেপারেট করতে পারবো না। তো সেপারেট করতে না পারলে সব একসাথে হয়ে যাবে। তো একসাথে হওয়ার কারণে আমরা কোনো তরঙ্গই দেখতে পারবো না। তো এটা একটা প্রবলেম। তো এর জন্য আমরা দেখতে পাই যে ব্রাগ আমাদেরকে কন্ডিশন দেয়। তো সেই কন্ডিশনটা কি, যে 2d sin θ = n ল্যামডা, এই যে এখানে। তো এখানে আমরা কন্ডিশনটা একটু দেখে নিই। 2d sin θ = n ল্যামডা, তাহলে sin θ কি হবে, n ল্যামডা বাই 2d। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই থিটার মানটা 1, ম্যাক্সিমাম 1 হওয়াই পসিবল। তো আমরা যে শর্তটা দেখতে পারবো সেটা হচ্ছে n ল্যামডা বাই 2d এই অংশটুকু হবে 1 এর সমান বা 1 এর থেকে ছোট, কারণ থিটার মান 1। তো সেই ক্ষেত্রে আমরা n ল্যামডা বাই 2dটা দেখতে পাবো যে n ল্যামডা বাই 2d হবে 1 এর থেকে কম বা তার সমান। ফার্স্ট অর্ডার ডিফ্রাকশনের জন্য n এর মান যখন 1 হবে, n এর মান 1 হবে, তখন আমরা দেখতে পাবো যে ল্যামডা বাই 2d 1। তো শুধু 2d = কী হবে, ল্যামডা। তো 2d গুণ করতে হবে, 1 এর সাথে গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে, 2d কাটা যাবে, এখানে 2d থাকবে। তো এখানে খেয়াল করলে দেখবো যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হবে এই 2d থেকে 2d সমান বা তার থেকে কম। 2d ডি মানে কি, ডি মানে হচ্ছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা অবশ্যই এই ডি এর দ্বিগুণের থেকে বেশি হতে পারবে না। তো যদি বেশি হয়ে যায় তাহলে আমরা কিন্তু এই স্ক্রিনের মধ্যে কোনো অপবর্তন প্যাটার্ন দেখতে পারবো না। তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। আবার আরও কিছু কন্ডিশন আছে যে যখন আমরা এই যে ল্যামডার মানটা 2d এর সমান 2d এর বেশি হতে পারবে না, কিন্তু যদি কমাতে থাকি তাহলে কোনো একটা সময় দেখব যে এই যে একটা যে প্যাটার্নটা আমরা দেখতে পাই তরঙ্গের, সেটার জন্য n = 1। তো n = অনেক বেশি হয়ে গেলে সেক্ষেত্রে তো অনেক বেশি তরঙ্গ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এমনভাবে নিতে হবে n এর মানটা যাতে করে একটা অপরটার সাথে মিক্সড হয়ে না যায়, অর্থাৎ আমরা যাতে দেখতে পারি প্যাটার্নটা, এরকমভাবে নিতে হবে। তো এবার আমরা খেয়াল করি, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে আমাদের যে তরঙ্গের প্যাটার্নটা, এজন্য এখানে লিখছে যে ক্রিস্টালের মধ্যে নিম্ন শক্তির ইলেকট্রনগুলো চলাচল করতে পারে, কারণ এতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যাটিস ব্যবধান এর থেকে দীর্ঘ হয়, এবং ল্যাটিস যে ব্যবধানগুলো এর থেকে দীর্ঘ হলে কোনো অপবর্তন সৃষ্টি হয় না। কিন্তু ফার্মি শক্তির সমান যখন শক্তিসম্পন্ন ইলেকট্রন হয় তখন ওইটাকে বলা হয় উচ্চ শক্তি। তো যাদের জন্য তরঙ্গ ল্যাটিস এর সাথে তুলনীয় হয়, এর জন্য ইলেকট্রন অপবর্তন ঘটে। তো অপবর্তন ঘটার ফলে আমরা স্ক্রিনের মধ্যে কোন শর্তটা দেখতে পাবো, অপবর্তনের ব্রাগ শর্ত, যেটা হচ্ছে n ল্যামডা = 2a sin θ। এ হচ্ছে দুইটা আয়ন কোরের মধ্যবর্তী দূরত্ব। আবার তরঙ্গ যে ভেক্টর রয়েছে বা তরঙ্গ সংখ্যা k = 2π/λ। তো এখানে ল্যামডার মানটা আমরা কিভাবে লিখতে পারি, ল্যামডা = 2a sin θ / n। তো এখানে আমরা কি করতে পারি, এই ল্যামডার মানটা বসাবো। তো +-2π তো প্লাস মাইনাস কেন আসছে, কারণ থিটার মানটা +1 থেকে -1 পর্যন্ত হতে পারে। তো +-2a sin θ / 2a sin θ / n। তো এই ভাগটাকে যদি আমরা গুণ বানাই, n উপরে চলে যাবে এবং এই 2a sin θ নিচে নেমে আসবে, তাহলে 2 কাটা যাবে। তো এখানে থাকবে হচ্ছে n π / a sin θ। তো একমাত্রিক সরল ল্যাটিসের ক্ষেত্রে θ = π/2। তো এখানে থিটার মান যদি π/2 বসাই, জানি আমরা কি জানি, sin π/2 এর মান 1, তাহলে এখানে 1 হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা k এর মানটা কত পাবো, +-nπ/a। তো থিটার মান যদি π/2 হয় তাহলে k এর মানটা পাওয়া যাবে +-nπ/a। তো এখন যে রেখা দ্বারা কে নির্দেশিত হয় তা শক্তি বিচ্ছিন্নতা দ্বারা বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়। তো সেই খণ্ডগুলো এই যে nπ/a না, তো +π/a -π/a, তারপর n এর মান 2 বসাবো, তাহলে 2π/a +- দুই দিক দিয়ে থাকবে। 3 বসালে 3π/a +3π/a -3π/a। যদি 4 বসাই তাহলে 4π/a, প্লাসের দিকেও থাকবে মাইনাসের দিকেও থাকবে। তো কিভাবে থাকবে, তো খণ্ডগুলো আমরা এখানে দেখাই। যে ল্যাটিস আয়ন কোরগুলো ছিল ল্যাটিসের, সেটা হচ্ছে এটা। তো এগুলোকে ব্রিলুইন জোন বলা হয় এই খণ্ডগুলোকে। তো খেয়াল করলে দেখবো তো 0 দুই সাইডে +π/a -π/a। তাহলে এখানে হবে -π/a +π/a। তো যদি n এর মান 2 বসাই তাহলে -2π/a, তো ওই সাইডে থাকবে +2π/a।
যদি n এর মান 3 বসাই তাহলে এই সাইডে থাকবে -3π/a আর এই সাইডে থাকবে হচ্ছে +3π/a। তো এভাবে যাবে, 4 বসাবো, 5 বসাবো, 6 বসাবো। তো এই যে 0-র আগে -π/a +π/a, এই যে এই অঞ্চলটাকে বলা হয় ফার্স্ট ব্রিলউইন। হ্যাঁ, তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে ব্রিলউইন জোন বা ব্রিলউইন অঞ্চল, আর এই -π/a থেকে +π/a এটা হচ্ছে প্রথম ব্রিলউইন জোন। তো আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে কেন এই ব্রিলউইন জোনটা আমরা নিলাম। হ্যাঁ, তো কেন এই সীমাটা আমরা নিব? তো যে ব্রাগ স্ক্যাটারিংটা আমরা দেখলাম মাত্র, যে ব্রাগ কখন ঘটে, যখন হচ্ছে যে শক্তিটা থাকে ইলেকট্রনের সেটা ফার্মি শক্তির সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রনের শক্তিটা উচ্চ শক্তি ধরি। তো সেখানে আমরা দেখব যে তরঙ্গ দৈর্ঘ্যটা এই একটা অ্যাটম বা একটা কোর থেকে আরেকটা করে সমান হয়ে যায়। তো সেক্ষেত্রে ব্রাগ স্ক্যাটারিংটা ঘটে। তো ব্রাগ স্ক্যাটারিংয়ের জন্য কণা বা তরঙ্গ যখন ল্যাটিসের সাথে ইন্টারেক্ট করে তখন শুধু এই -π/a থেকে +π/a পর্যন্ত অংশটি প্রাসঙ্গিক থাকে, এর বাইরে গেলে তরঙ্গটি পুনরাবৃত্তি শুরু করে। হ্যাঁ, তো পুনরাবৃত্তি শুরু করার কারণে আমাদেরকে যে চিত্রটা দেখানো হয়েছে 2π/a, 3π/a ইত্যাদি, তো এটাকে রেসিপ্রোকাল স্পেসের সীমা বলা হয়। তো রেসিপ্রোকাল স্পেসটা কেন প্রয়োজন হয়? রেসিপ্রোকাল স্পেসটা প্রয়োজন হয় কারণ হচ্ছে যখন এই তরঙ্গটা এই দুইটার সীমার বাইরে চলে যায়, তো সেই ক্ষেত্রে রেসিপ্রোকালের মাধ্যমে আমরা এই সীমার ভিতরে নিয়ে আসতে পারি। তো কিভাবে এই সীমার ভিতরে আমরা নিয়ে আসতে পারি? তো আমাদের যে তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ ভেক্টরটা ছিল কে, তো এই কে এর যে সীমাটা সেটা হচ্ছে -π/a থেকে +π/a এর মধ্যে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে এরকম -π/a কে +π/a। হ্যাঁ, যে এই অংশটুকু। তো এখানে যদি কে এর মানটা এই π/a থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ এই 2π/a এর মধ্যে চলে যায়, আবার এই -π/a থেকে কমে যায় অর্থাৎ -2π/a এর মধ্যে চলে যায়, তো কে এর মানটা যদি -π/a থেকে কমে যায়, তো সেক্ষেত্রে আমরা কি লক্ষ্য করব? সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে রেসিপ্রোকাল ল্যাটিসের প্রয়োজন হবে। রেসিপ্রোকাল ল্যাটিসকে আমরা জি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো জি = হচ্ছে n2π/a, এটা হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসের সূত্র। তো এখান থেকে আমরা কি করতে পারি, যে ধরে নেব একটা আমি উদাহরণ হিসেবে দিই। তো এই অংশটুকু আমরা আনসারে লিখব না। তো আমি যদি একটা উদাহরণ দিই, যে কে এর মানটা ধরে নিলাম যে 3π/a। হ্যাঁ, তো এই 3π/a এর মানটাকে আমাদেরকে -π/a এর মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা কিভাবে নিয়ে আসতে পারি? এই 3π/a এর সাথে 2π/a যদি বিয়োগ করে দেই তাহলে কি হবে? 3π/a - 2π/a। তাহলে আমরা এখানে এর লসাগু নিব, তাহলে 3π - 2π, তো শুধু +π/a। এই যে π/a এর মধ্যে চলে আসছে, তো এই জি মানটা, এই যে মানটা দেওয়া থাকবে সেটা থেকে মাইনাস করতে হবে অথবা প্লাস করতে হবে যখন আমাদের যেটা প্রয়োজন হবে। তো আরেকটা আমি উদাহরণ দিই, তাহলে এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবো। যে কে = দেওয়া আছে -5π/a। তো কে এর মানটা কোথায় থাকতে হবে? এই -π/a +π/a এর ভিতরে থাকতে হবে। তাহলে আমাদের এই -π/a কে কীভাবে কী করলে এই -π/a এর ভিতরে নিয়ে আসতে পারবো? যদি আমি 4π/a যোগ করে দিই, তাহলে এখানে এই জি এর মানটা কি n 2π/a, তাহলে এখানে 2 নিয়ে আসতে হবে n এর মান, তাহলে 2 × 4 হবে 4π/a হবে। তো মাইনাস যদি 4π/a করে দেই তাহলে আমরা দেখব যে মাইনাস, তো মাইনাস করা যাবে না, এখানে প্লাস করতে হবে। তো প্লাস যদি করি তাহলে আমরা কি পাবো? যে 5π + 4π, তো শুধু -π থাকবে। 4π -5π থেকে 4π চলে গেলে শুধু -π থাকে /a। তো এরকম যদি আমরা জি এর মানটা মাইনাস বা প্লাস করে এই -π/a এর ভিতরে আনতে পারি বা +π/a এর ভিতরে নিয়ে আসতে পারি, তখন আমরা বলতে পারবো যে সেখান থেকে আমরা বলতে পারবো যে অপবর্তন ঘটবে অথবা ইন্টারাকশান হবে, নয়তো এই দুইটার মধ্য থেকে চলে যাবে, বেরিয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে রেসিপ্রোকাল যে স্পেস রয়েছে জি এর কিসের জন্য প্রয়োজন। মাত্রিক ক্ষেত্রে ব্রিলউইন জোন। তো এবার আমরা সায়ের মানটা বের করবো, অর্থাৎ তরঙ্গ অপেক্ষকটা বের করব। আমাদের যে প্রতিপাদন করতে বলছিল তরঙ্গ অপেক্ষক, সেটা নির্ণয় করব।
তো সাই অফ এক্স হলো ওয়েভ ফাংশন যা কোনো সিস্টেমের একটি কণার অবস্থান বর্ণনা করে, অর্থাৎ কণাটি কোন অবস্থানে আছে সেটা আমরা সাই অফ এক্স দ্বারা নির্ণয় করতে পারি। তো সাধারণত এই যে ফাংশনটা রয়েছে, ফাংশনের মান বাউন্ডারিতে শূন্য হতে হয়, কারণ কণা নির্দিষ্ট সীমার বাইরে অবস্থান করতে পারে না। তো ওয়েভ ফাংশনের যে সাধারণ রূপ রয়েছে সেটা আমরা এখন একটু দেখব। তো আমরা এখানে কি লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর একটি মুক্ত ইলেকট্রন সচল তরঙ্গ বিবেচনা করলে ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষকটা হবে সাই অফ এক্স ইজ ইকুয়াল টু কি e⁻ik(x). এবার একটু লক্ষ্য করি আমরা, তো কি বললাম যে এক্স অক্ষ বরাবর একটি মুক্ত ইলেকট্রন সচল তরঙ্গ বিবেচনা করলে তরঙ্গ অপেক্ষক সাই অফ এক্স ইজ ইকুয়াল টু e⁻ik(x). কে এর মান কি? কে এর মান হচ্ছে একটা +π/a এবং একটা হচ্ছে -π/a। আমরা ব্রিলিয়ান্ট জোন থেকে দেখলাম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -π/a আর এটা হচ্ছে +π/a। হ্যাঁ, তো এবার এই কে এর মানটা +-π/a, এই যে দুইটা সীমান্ত, এই যে এটা হচ্ছে একটা সীমান্ত, এটা হচ্ছে আরেকটা সীমান্ত, এর বাইরে গেলে কিন্তু অপবর্তন হবে না বা ব্রাগ প্রতিফলন ঘটবে না। তো এবার যে তরঙ্গটা আছে, হ্যাঁ, এই তরঙ্গটা কি করবে, এই সীমান্ত পর্যন্ত যাবে, বা ইলেকট্রনের যে তরঙ্গটা আছে এই সীমান্ত পর্যন্ত, হ্যাঁ, দুইটা তরঙ্গের এই দুইটা সীমান্তের মধ্যে থাকবে। তাহলে কে ইজ ইকুয়াল টু +-π/a। এই যে এটার ভিতরে যখন তরঙ্গটা থাকবে সেক্ষেত্রে আমরা গতিশীল তরঙ্গ দেখতে পাবো। গতিশীল তরঙ্গের ক্ষেত্রে আমরা যে সাই এর মানটা লিখতে পারি সেটা হচ্ছে e⁻ik(x). কিন্তু যখন এই দুইটা সীমান্তের মধ্যে থাকবে তখন প্রাক প্রতিফলন ঘটবে এবং আপতিত ও প্রতিফলিত তরঙ্গের মধ্যে একটা মিশ্রণ ঘটবে। তো সেক্ষেত্রে আমরা স্থির তরঙ্গ দেখতে পাবো এই দুইটা বাউন্ডারির ক্ষেত্রে। তো সেই দুইটা স্থির তরঙ্গ কি হতে পারে, তো এখানে আমরা এই কথাটাই লিখছি যে কে ইজ ইকুয়াল টু +-π/a সীমান্তে তরঙ্গ অপেক্ষক সচল থাকে না, এরা স্থির তরঙ্গ। কারণ হচ্ছে কে ইজ ইকুয়াল টু +-π/a সীমান্তে তরঙ্গের ব্রাগ প্রতিফলন ঘটে এবং দিক পরিবর্তিত হয়, ফলে আপতিত প্রতিফলিত তরঙ্গের উপরিপাতন ঘটে এবং স্থির তরঙ্গের সৃষ্টি হয়। তো সচল তরঙ্গ অপেক্ষক e⁻i, দেখা যাক এখানে যে এই কে এর পরিবর্তে আমরা π/a লিখছি, কারণ কে এর মান একবার +π/a আর একবার হচ্ছে -π/a। তো এই জায়গায় একবার আমরা কে এর মানটা +π/a দিব আর একবার কে এর মানটা -π/a দিব। তো যখন আমরা +π/a দিব তখন e⁻ হবে i +π/a ইন্টু এক্স, এবং যখন মাইনাস দিব তাহলে -i π/a সাথে থাকবে এক্স। তো এই দুইটা তরঙ্গ দ্বারা আমরা কি সৃষ্টি করতে পারবো, স্থির তরঙ্গ সৃষ্টি করতে পারবো। এবং সেই স্থির তরঙ্গটা কীরকম হবে, সেটা হবে প্লাসের জন্য সাই প্লাস ইজ ইকুয়াল টু হবে e⁻i π/ax প্লাস e⁻i π/ax। তো আমরা জানি যে e⁻ia প্লাস e⁻-ia এটা হচ্ছে কজের সূত্র, সেটা হচ্ছে 2 cos, অর্থাৎ i ছাড়া বাকি যে অংশটুকু আছে সেটা a ধরতে হবে। তো এক্ষেত্রে i ছাড়া বাকি যে অংশটুকু আছে সেটাকে a ধরতে হবে, তাহলে π/ax এই পুরোটাকে a ধরতে হবে, তাহলে 2 cos a মানে হচ্ছে π/a ইন্টু এক্স। তো এখানে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি, 2 cos a। তো 2 cos a মানে কি, a মানে হচ্ছে এই i এর পরের অংশটুকু π/a আর সাথে আছে এক্স। আর মাইনাসের জন্য কীরকম হবে, মাইনাসের জন্য হবে e⁻i π/ax মাইনাস e⁻-i π/ax। দুইটাই কিন্তু সেম, শুধুমাত্র এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। যখন মাইনাস হবে তখন সূত্রটা কীরকম, e⁻ia মাইনাস e⁻-ia, তাহলে হবে 2 sin a। তো 2 sin a যদি আমরা লিখি তাহলে 2 sin a মানে হচ্ছে এই i এর পরে যে অংশটুকু থাকবে, তাহলে π/ax। তাহলে আমরা দুইটা স্থির তরঙ্গ দেখতে পাবো, একটা হচ্ছে সাইন ওয়েভ দেখতে পাবো বা তরঙ্গ দেখতে পাবো, আর একটা হচ্ছে কজ ওয়েভ। তো সাইন ওয়েভ হচ্ছে এরকম বা সাইনোসয়েডাল তরঙ্গ, এবং কোসাইনের যে তরঙ্গটা সেটা হচ্ছে এরকম। তো সূত্রের মধ্যে এখানে একটা i হবে সাইনের বেলায়, কজের বেলায় হবে না, সাইনের বেলায় হবে 2i sin a। তো এবার আমার বোঝানোর সুবিধার জন্য আমি এই যে সাই অফ এক্স ইজ ইকুয়াল টু e⁻ik(x) এটা হচ্ছে আমাদের সচল তরঙ্গ, আর এই যে সাই প্লাস এবং সাই মাইনাস এটা হচ্ছে আমাদের স্থির তরঙ্গ। এই দুইটা অংশ আমি শুধুমাত্র এখানে লিখে নিলাম, তারপর থেকে আমরা লিখব। তো এবার লক্ষ্য করি যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা তরঙ্গ পাওয়ার সম্ভাব্যতা কি সাই থাকলে কি তরঙ্গ অপেক্ষকটা বা তরঙ্গটা পাওয়া যাবে না, সেটা হচ্ছে ঘনত্বটা নির্ণয় করতে হবে। তো আমরা তরঙ্গের যে ঘনত্বটা এটা জানি যে ρ ইজ ইকুয়াল টু হচ্ছে সাই স্কোয়ার। তো এই সাই স্কোয়ারের মানটাই আসলে কোনো একটা কণা প্রাপ্তির সম্ভাব্যতা বোঝায়। তো এবার এইটার ক্ষেত্রে লক্ষ্য করি সচল তরঙ্গের ক্ষেত্রে, তো সচল তরঙ্গের ক্ষেত্রে আমরা সাই স্কোয়ারের মানটা কত পাবো, এই e⁻ik(x) এবং সাথে আমরা
কি গুণ করব, যেহেতু স্কোয়ার তো এখানে মাইনাসটা গুণ করবো e টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। হ্যাঁ, আর এই মানটা 1 হতে হবে। কিভাবে 1 হবে আমি দেখাই, যে e টু দি পাওয়ার আই কে এক্স আর এটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। আমরা জানি যে দুইটা বেস মিল থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এই দুইটা যোগ হবে। তো e টু দি পাওয়ার আই কে এক্স প্লাসে মাইনাসে মাইনাস আই কে এক্স, তাহলে কী হবে e টু দি পাওয়ার 0, আর e টু দি পাওয়ার 0-এর মান কত 1 না, তাহলে এটা 1 হয়ে যাবে। তো আমরা এখানে কি লিখবো, যে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কণা প্রাপ্তির সম্ভাব্যতা ঘনত্ব হচ্ছে রো ইজ ইকুয়াল টু সাই স্কোয়ার। তো নিখুঁত সচল তরঙ্গের ক্ষেত্রে সম্ভাব্যতা ঘনত্ব সাই স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার আই কে এক্স ইন্টু e টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। এই অংশটুকু তারপর এটা লিখবো 1 পাবো। হ্যাঁ, এটাই আমরা এখন লিখবো। তো এখান থেকে আমরা বের করলাম হচ্ছে সম্ভাব্যতা ঘনত্ব। এখন হচ্ছে চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্বটা হবে এই সাই স্কোয়ারের সাথে শুধুমাত্র ইলেকট্রনের চার্জটা গুণ করে দিতে হবে। তো ইলেকট্রনের চার্জকে আমরা প্রকাশ করি ই দ্বারা, তাহলে চার্জ ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ই সাই স্কোয়ার। আর এই চার্জ ঘনত্বটা হতে হবে ধ্রুবক। হ্যাঁ, কার ক্ষেত্রে ধ্রুবক হতে হবে, যে নিখুঁত সচল তরঙ্গের ক্ষেত্রে, এই যে সচল তরঙ্গের ক্ষেত্রে। আর যে স্থির তরঙ্গ সেটার ক্ষেত্রে কি ঘটবে, তো স্থির তরঙ্গের ক্ষেত্রে সাই এই যে প্লাসটা এটা কিন্তু ধ্রুবক হবে না। কেন ধ্রুবক হবে না, কারণ হচ্ছে এখানে কজ আছে আবার এখানে সাইন আছে। তো দুইটার ক্ষেত্রে আমরা দেখব এখন যে স্থির তরঙ্গের ক্ষেত্রে সম্ভাব্যতা ঘনত্ব সাই স্কোয়ারটা কার সমানুপাতিক হবে, তো এখানে যেহেতু স্কোয়ার দিছি তো এই সাই প্লাসের ক্ষেত্রে তো স্কোয়ার দিতে হবে, তো এখানে প্লাস দিয়ে দিই। হ্যাঁ, তো প্লাসের ক্ষেত্রে এখানে স্কোয়ার দিলে হবে এই যে 2, যেহেতু ধ্রুবমান আমরা সমানুপাতিক চিহ্ন দিতেছি, তো সমানুপাতিক এই 2টা সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে। তো কস স্কোয়ার বসাতে হবে, কস স্কোয়ার, আর সাথে কি আছে পাই বাই এ এক্স। হ্যাঁ, এটা হবে সাই প্লাসের জন্য। এবার লক্ষ্য করি এখানে এক্সের মানটা কত দিলে এই কস স্কোয়ারের মানটা 1 হয়। তো আমরা এখানে যদি এক্স ইজ ইকুয়াল টু 0 বসাই, তো এক্সের মান 0 বসালে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। কস 0 ডিগ্রির মান, কস স্কোয়ার 0 ডিগ্রির মান হচ্ছে 1। আবার যদি এখানে এক্সের পরিবর্তে এ বসাই, এ কাটা যাবে, তো কস স্কোয়ার পাই বসবে। কস স্কোয়ার পাইয়ের মান কত 1, তাহলে এখানে এ যদি 2 পাই দেই এক্সের মান এক্সের পরিবর্তে, তাহলে এ কাটা যাবে 2 পাই, কস স্কোয়ার 2 পাইয়ের মানও 1। তাহলে আমরা এই যে এক্সের মান 0, এ 2 পাই ইত্যাদি হলে আমরা কস স্কোয়ার পাই এক্স বাই এর মানটা পাবো 1। এবং এসব ক্ষেত্রে চার্জ ঘনত্বের মান সর্বাধিক হবে। তো এই সময় কি ঘটবে, যে ঋণাত্মক যে ইলেকট্রনের চার্জটা রয়েছে না ই, তো এই ঋণাত্মক ইলেকট্রনের চার্জ ঘনত্ব এই ই এর মানটা কোথায় গিয়ে কেন্দ্রীভূত হবে, যে ধনাত্মক আয়ন কোরটা আছে না, সেই আয়ন কোরে গিয়ে কেন্দ্রীভূত বা ঘনীভূত হবে, জমা হবে। এবার আমরা এই সাই প্লাসটা মাত্র দেখলাম না, সেমভাবে আমরা সাই মাইনাসটা বের করব। তো সাই মাইনাসের যে সমানুপাতিক 2i, তো সমানুপাতিক চিহ্নের জন্য হবে, এবং সাইন স্কোয়ার পাই বাই এক্স, যেহেতু সাই স্কোয়ার দেব। তো আবার সাই মাইনাস স্কোয়ার, এটার জন্য আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার সমানুপাতিক সাইন স্কোয়ার পাই বাই এ এক্স। তো এক্সের মান কত দিলে এই সাইনের মানটা সর্বাধিক হবে, তো এক্ষেত্রে এক্সের মানটা আমাদের বসাতে হবে a/2, 3a/2, 5a/2, বা যে বিজুর যে মানগুলো a, 3a, 5a, 7a, 9a/2, তো এই মানগুলো যদি বসাই তাহলে আমরা চার্জ ঘনত্ব সর্বাধিক পাবো। তো এখানে কি লিখলাম, যে x = a/2, 3a/2, 5a/2 ইত্যাদি হলে চার্জ ঘনত্ব সর্বাধিক হয়। আর এটা হচ্ছে সাই মাইনাসের জন্য চার্জ ঘনত্ব সাইন স্কোয়ার পাই এক্স বাই এ সমানুপাতিক হয়, তো এখানে সমানুপাতিক লিখলাম। তো এক্ষেত্রে আমরা চিত্রটা কীভাবে আঁকতে পারি, তো চিত্রটা এভাবে আঁকতে পারি, তো দেখাই দিই আমি। তো আমাদের যে ল্যাটিসটা ছিল সেক্ষেত্রে বিভবটা কীরকম ছিল, বিভবটা ছিল এরকম, যেটাগুলো হচ্ছে বিভব। তো আশা করি আমাদের বিভবের এটা বুঝতে কোনো সমস্যা নাই। তো লেটেস্ট কোরগুলো ছিল এখানে,
সাইনোসয়েডাল ওয়েভ কীরকম? সাইনোসয়েডাল ওয়েভ হচ্ছে এরকম, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর কোসাইনের জন্য আমরা কীরকম তরঙ্গ পাই সেটা হচ্ছে এই যে এটা প্রথমে না, এটা হচ্ছে নিচের দিকে এরকম, এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ। তো আমরা এখানে দুইটা তরঙ্গ দেব, একটা হচ্ছে সাইনোসয়েডালের জন্য আর একটা হচ্ছে কোসাইনের জন্য। তাহলে কীরকম হবে? এটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ আর এটা হচ্ছে কোসাইন ওয়েভ। তো এখানে মিলিত হবে, এটা হচ্ছে আমাদের সাই, এটা কোসাইন না তাহলে মাইনাস, তো এটা কোসাইন না, এটা হচ্ছে সাই প্লাস, আর এটা হচ্ছে সাইনের জন্য হবে সাই মাইনাস। তো সাইন কোনটা? এটা হচ্ছে সাই মাইনাস।